আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা, স্বাগত জানাচ্ছি বিদ্যালয় ডিজিটাল ক্লাসরুম থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। কেমন আছেন সবাই? কেমন চলছে প্রস্তুতি? আর আজকে হলো আপনাদের ভূগোল অংশ। হ্যাঁ, আর এই ভূগোল অংশের প্রস্তুতিতে আজকে আমরা লেকচার নাম্বার 2 নিয়ে আলোচনা করব। এর আগের দিন তো অনেকেই ক্লাস করেছেন। আগের দিন ক্লাস কেমন লেগেছিল আর আজকে আমরা কি আলোচনা করব সেটা নিয়ে কথা বলছি। তার আগে একটা জিনিস বলি, বাংলাদেশের আগে যেটা পরিবেশ মন্ত্রণালয় ছিল, মানে পরিবেশ মন্ত্রণালয় গঠিত হয়েছিল 1989 সালের 3রা আগস্ট। ওইটার নাম পরিবর্তন করে বর্তমানে এটার নাম রাখা হয়েছে 2008 সাল থেকে 14ই মে 2018। ওই দিন থেকে এটার নাম রাখা হয়েছে পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এটা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। আর এই পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো, ঘূর্ণিঝড়, অন্যান্য বিষয়গুলো আগের দিন আমরা আলোচনা করেছি ভূগোলের প্রথম অংশটা, যেখানে ছিল মানব ভূগোল এবং প্রাকৃতিক ভূগোল। তো প্রাকৃতিক ভূগোলের যে অংশগুলো আছে সেই অংশগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। আজকে আমরা পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো শুরু করা যাক। লেকচার 2, বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি ও সম্পদ এবং প্রধান চ্যালেঞ্জ। আর হলো প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগের ধরন, প্রকৃতি, এইগুলো নিয়ে আমরা আলোচনা করবো। চলেন তাহলে মূল কথাবার্তায় চলে যাচ্ছি। প্রথমে হলো এই পরিবেশ সংক্রান্ত বিষয় কে দেখে বা এটার নিয়ন্ত্রণ কার হাতে, এটা সংক্রান্ত একটা প্রশ্ন আসে। সাউন্ড ক্লিয়ার না স্যার? সাউন্ড কি সবার জন্যই ক্লিয়ার না, নাকি দুই একজনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে? একটু বলেন, কথা আটকে পড়ে। নেটের প্রবলেম? পরিবেশ ও বন মন্ত্রণালয়, এই নামে প্রথমে এই মন্ত্রণালয়টা প্রতিষ্ঠিত হয় এবং এইটা প্রতিষ্ঠিত হয় প্রথমে 3রা আগস্ট 1998। 3 আগস্ট 1998। পরবর্তীতে এইটার নাম আবারও পরিবর্তন করে রাখা হয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়টা কবে গঠিত হয় এটা পরীক্ষায় আসবে। এর দিয়ে প্রশ্ন এসেছিল যে মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন প্রতিষ্ঠিত, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় কবে? এইটা প্রতিষ্ঠিত হয় 14ই মে 2018। 14ই মে 2018, জাস্ট পরীক্ষার প্রশ্ন আসবে এই নাম পরিবর্তন করা হয় কবে? পরিবেশ, ওকে, সমস্যা নেই, নেটওয়ার্কের সমস্যা। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আর বাংলাদেশের পরিবেশ বিষয়ক 2টা প্রতিষ্ঠানের নাম মনে রাখবেন, একটা হলো বাপা বা বাংলাদেশ পরিবেশ আন্দোলন, আর একটা হলো বেলা, বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন। এই 2টা রাখবেন। একটা হলো বেলা, পা বা পা, এই 2টা হলো বাংলাদেশের পরিবেশ সংক্রান্ত প্রতিষ্ঠান। একটা হলো বাপা, একটা হলো প্রথম এটা হলো বাপা, বাংলাদেশ পরিবেশ
আর বেলা কি? বেলা হলো বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন। বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন। এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন এটা কি? পরিবেশবাদী যারা আইনজীবী রয়েছেন ওনাদের একটা সংস্থা, এটার নাম হলো বেলা। এবং বেলার নির্বাহী প্রধান হলো সৈয়দা রিজওয়ানা হাসান। বেলার নির্বাহী প্রধান হলেন সৈয়দা রিজওয়ানা হাসান। ওনার নাম পরীক্ষায় এসেছিল যে বেলার প্রধান নির্বাহী কে? সৈয়দা রিজওয়ানা হাসান। সৈয়দা রিজওয়ানা হাসান উনি হলেন বেলার নির্বাহী বা প্রধান নির্বাহী, আর কি, নির্বাহী না, প্রধান নির্বাহী। প্রধান নির্বাহী। ব্যাস এই পর্যন্ত হলো, এইটুকুই মনে রাখবেন। আর একটা আছে যে কবে পলিথিন নিষিদ্ধ করা হয়, আর একটা আছে যে কবে সুইচ ইঞ্জিন নিষিদ্ধ করা হয়। একটা হলো পলিথিন। আচ্ছা, মাঝে মাঝে কথা বোঝা যায় না, নেটওয়ার্ক বোধহয় একটু সমস্যা হচ্ছে, তাই না? বাকি যারা আছেন দুইজনের ক্যামেরা চালু, দুইজনকে দেখা যাচ্ছে আমার সামনে, আর বাদ বাকি কাউকেই দেখা যাচ্ছে না। বাকি লোকজনের কি অবস্থা? আছেন তো আপনারা? নেট প্রবলেম, সাউন্ড ক্লিয়ার না, ওকে। নেট প্রবলেম, বোর্ড আর কথা দুইটার একটাও ক্লিয়ার না। এক্ষেত্রে বোধহয় নেটওয়ার্কের সমস্যাটাই বেশি। কি করব বুঝতেছি না। এটা কি করব নেটওয়ার্কের জন্য? এখনই বন্ধ চলতেছে না, ওই যে লেখা বুঝতে পারতেছে না, নেটওয়ার্ক সমস্যা, সাউন্ড সমস্যা, সব সাউন্ড এলোমেলো হয়ে জ্বলছে। যায়। এই কই, এখানে লোক কই? না না, এই জায়গার সাউন্ড ঠিক আছে, নেটওয়ার্কের জন্য সাউন্ড ভেঙে ভেঙে যায়, আপনি একটু কেটে কেটে 5 মিনিটের যায়। বিরতি দেন, স্যার আপনার সাথে কথা বলবে। ওকে। 5 মিনিট দাঁড়ান, একটু বেশি করে। তো নেটের যে সমস্যাটা, এটার জন্য আমরা একটা নিচ্ছি। নেটের কাজ চলতেছে, নেটের কাজ ঠিক হয়ে গেলে, নেটের কাজ ঠিক হলে দেন আমরা আবার শুরু করছি। ওকে, নেট শেষ হলে দেন আমরা শুরু করছি। এখন কি সবকিছু ক্লিয়ার? যারা আছেন ক্যামেরা ট্যামেরা চালু করেন, লোকজন একটু মাথা টাথা নাড়াটাড়া দিলে বুঝতে পারবো যে কি অবস্থা। ক্যামেরা চালু করে একটু কথাবার্তা বলেন। স্যার লেকচার ক্লাস আর বিসিএস এর প্রশ্নগুলো পড়লে হবে? দেখি আগে নাম কার, ছেলে নামে জাকিয়া সুলতানা হবে, আপনার জন্য হবে। ছেলেদের জন্য মুশকিল আর কি, বুঝছেন? ছেলেদের কিন্তু 70 পাইতে হলে অনেক কিছু পড়তে হয়, বাট মেয়েদের ক্ষেত্রে মোটামুটি 50-55 ক্রস করলে চাকরি নিশ্চিত হয়ে যাবে, আশা রাখতে পারেন। 55 ক্রস করলে চাকরি নিশ্চিত। 55 থেকে 60 এই রেঞ্জের মধ্যে যে কোনো নাম্বার পেলেন চাকরি নিশ্চিত। এক্ষেত্রে শুধু বিসিএস এর যদি বিগত প্রশ্নগুলো পড়ে ফেলেন, বিশেষ করে যেটা বিসিএস ব্যাংক নামে বাংলা লিখিত পাবেন, ব্যাংকটা পড়লে এখান থেকেই অন্তত আপনি 40 থেকে 50% ব্যাখ্যা প্রশ্ন থেকে প্রশ্নগুলো দিবে না, বাট প্রশ্নের ব্যাখ্যা থেকে প্রশ্ন তুলে দিবে। আসেন যেখানে আমরা চলে যাচ্ছি,
এখনো সাউন্ড প্রবলেম হচ্ছে? ওকে, তাহলে আসেন আমি লিখি, আপনারা লিখেন। প্রথম যে কথাটা লিখবেন যে বাংলাদেশের পরিবেশ নীতি প্রণয়ন করা হয় কবে। এই একটা কথা, নীতি, বাংলাদেশের পরিবেশ নীতি, জাতীয় পরিবেশ নীতি 1992 সালে প্রণয়ন করা হয়, আর পরিবেশ সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় 1995 সালে। একটা পরিবেশ নীতি আর একটা হলো পরিবেশ সংরক্ষণ আইন। একটা হলো জাতীয় পরিবেশ নীতি, এই নীতিটা প্রণয়ন করা হয় 1992 সালে। জাতীয় পরিবেশ নীতি প্রণয়ন করা হয় 1992 সালে। আরেকটা হলো পরিবেশ সংরক্ষণ আইন, এইটা প্রণয়ন করা হয় কবে? পরিবেশ সংরক্ষণ আইন, এটা প্রণয়ন করা হয় 1995 সালে, যেটার পরিবর্তে 2010 সালে নতুন পরিবেশ সংরক্ষণ আইন করা হয়। 2000 সালে নতুন পরিবেশ সংরক্ষণ আইন করা হয়। এই পর্যন্ত এখানে লেখেন। আর কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে লিখবেন। গুরুত্বপূর্ণ ঘটনা, ঘটনা নাম্বার 1, বাংলাদেশে নিষিদ্ধ পলিথিন ব্যাগ, পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় 1 মার্চ 2002 সালে। ওকে, দ্বিতীয়টা লিখবেন 4, 4 স্ট্রোক না, এটা ঢাকা মহানগরে বাতিল করা হয়। ঢাকা মহানগর 2 স্ট্রোক যানবাহন বাতিল করা হবে। এটা বাতিল করা হয়েছিল 2003 সালের 1 জানুয়ারি। 2003 সালের 1 জানুয়ারি, 1 জানুয়ারি 2003, 1 জানুয়ারি 2003। ওকে, আসেন এরপরে। এখন কি ক্লিয়ার সাউন্ড, অডিও, কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? এটা বলেন। এইটুকুই পরিবেশ সংক্রান্ত তথ্য যেগুলো আপনাদের পড়তে হবে। আর জাতীয় পরিবেশ পদক প্রথমবারের মতো প্রদান করা হয় কবে? এইটা লিখবেন। জাতীয় পরিবেশ পদক প্রথমবারের মতো প্রদান করা হয় 2003 সালে। জাতীয় পরিবেশ পদক প্রদান করা হয় 2003 সালে। জাতীয় পরিবেশ পদক এটা 2003 সালে প্রথম প্রদান করা হয়। আর আগের যে দুইটা সংস্থার নাম লিখেছি, বেলা, এই বেলা প্রতিষ্ঠিত হয়েছিল 1992 সালে, আর বাপা 2000 সালে। ওকে, এই দুইটা প্রতিষ্ঠান সম্পর্কে লিখে নেন। একটা হলো বেলা আর একটা হলো বাপা। ওকে, একটা হলো বেলা আর একটা হলো বাপা, বা বাংলাদেশ পরিবেশ আন্দোলন।
স্যার ক্লাস করে শান্তি পাচ্ছি না। এখন শান্তি পাবেন, এখন ঠিকঠাক হয়ে গেছে। ওকে। আর 2009 সালে করা হয় কি, 2009 সালে পদক চালু করা হয়, 2009 সালে পদক চালু করা হয়। পরিবেশ ও বন, ওহো লিখছি 2003, বলছি 2009। হ্যাঁ, ও- বলা আর লেখার মধ্যে পার্থক্য, বুঝছেন, বলছি। নেক্সট, এই পর্যন্ত লিখলে পরিবেশ পদক প্রদান করা হয় 2009 সাল থেকে। এই গেল আমাদের পরিবেশ সংক্রান্ত কথাবার্তা। এরপরে আসেন, পরিবেশ সংক্রান্ত কথাবার্তার পরে বাংলাদেশের পরিবেশ বিষয়ক দুইটা সম্পদ, একটা হলো বনজ সম্পদ, একটা হলো কৃষি সম্পদ। এই দুইটা আমরা কৃষির মধ্যে খুব বিস্তারিত আলোচনা করিনি। এর মধ্যে একটা লেখেন বাংলাদেশের বনজ সম্পদ, বনজ সম্পদ। এটাকেও একেবারে শর্টকাট করে দিচ্ছি। বনজ সম্পদ সম্পর্কে কতটুকু পড়বেন? বনজ সম্পদ সম্পর্কে পড়বেন যে বাংলাদেশের বনাঞ্চল বর্তমানে আছে কত পার্সেন্ট? 17% বনভূমি রয়েছে। বাংলাদেশের বনভূমি রয়েছে 17 ভাগ, যেটা সরকারি হিসেব মতে 17 ভাগ, বাট অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বনাঞ্চল আছে 14 ভাগ। অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বনাঞ্চল আছে 14 ভাগ, আর সরকারি হিসেবে 17 ভাগ। বাংলাদেশে বনাঞ্চল আছে 17 ভাগ। এটা হলো অর্থনৈতিক সমীক্ষা 2017-18-তে করা হয়েছিল। নতুন তথ্যটা এখনো আসেনি। আরেকটা কথা লিখবেন যে বনভূমি থাকা প্রয়োজন কত পার্সেন্ট? পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি দেশের বনভূমি থাকা প্রয়োজন মোট ভূমির 25 ভাগ। মোট ভূমির 25 ভাগ। পরিবেশ সুরক্ষার জন্য একটি দেশের মোট ভূমির 25% এলাকা জুড়ে 25% এলাকা জুড়ে বনভূমি থাকা প্রয়োজন। বাট বাংলাদেশে এটা আছে হলো 17%। এখন বাংলাদেশে থাকা যে বনভূমি, সেই বনভূমিকে পরিবেশের গুণাগুণ এবং যে তারতম্য আছে আবহাওয়ার, এইটা অনুযায়ী ভাগ করা যায় 3টা ভাগে। প্রথমটার নাম হলো ক্রান্তীয় পাতাঝরা বৃক্ষের বনভূমি। এটাকে বৈশিষ্ট্য অনুযায়ী বনগুলোকে ভাগ করা যায়। বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশের বনভূমিকে 3 ভাগে ভাগ করা যায়। বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশের বনভূমিকে ভাগ করা যায় 3 ভাগে। 3 ভাগ কি কি? 3 ভাগের প্রথম ভাগ হলো ক্রান্তীয় পাতাঝরা বৃক্ষের বনভূমি। ক্রান্তীয় পাতাঝরা বৃক্ষের বনভূমি। ক্রান্তীয় পাতাঝরা বৃক্ষের বনভূমি। এই বনভূমিটা সম্পর্কে কি আছে? এটা মূলত প্লাইস্টোসিন কালের যে সোপান অঞ্চল আছে বা সিরি অঞ্চল, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, মধুপুর, ভাওয়াল,
এইগুলোর বনভূমি, এবং দিনাজপুর এবং রংপুরের যে বরেন্দ্র ভূমি সম্পর্কে আমরা বলেছিলাম, এই সমস্ত অঞ্চলে এই বনভূমিগুলো অবস্থিত। এবং এখানকার বনভূমিগুলোর বৈশিষ্ট্য হলো শীতকালে এগুলোর পাতা ঝরে যায়, গ্রীষ্মকালে আবার নতুন করে পাতা গজায়। এইটা হলো এখানকার মূল বৈশিষ্ট্য। তো এটা কোথায় কোথায় আছে? এটা আছে হলো বরেন্দ্র অঞ্চল, আর আছে মধুপুর ও ভাওয়ালের গড় অঞ্চল। মধুপুর ও ভাওয়ালের গড় অঞ্চল। আর এইখানকার প্রধান প্রধান বৃক্ষ হলো শাল, গজারি। এটা হলো এখানকার প্রধান বৃক্ষ। এবং এই বনটার বৈশিষ্ট্য হলো শীতকালে পাতা ঝরে যায়, শীতকালে পাতা ঝরে যায়, আর গ্রীষ্মকালে নতুন করে জন্মায়। এটা তো আর না লিখলে চলবে। এই হলো কথাবার্তা। এই বনের ক্ষেত্রে কি কথা, যে এখানকার পাতা শীতকালে ঝরে যায়, আর এখানে গ্রীষ্মকালে নতুন করে পাতা জন্মায়। এবং এখানকার প্রধান বৃক্ষ হলো শাল, গজারি, এইগুলো। আর এই বনাঞ্চলটা অবস্থিত বরেন্দ্র অঞ্চলে। বরেন্দ্র পড়ছিলেন, মনে আছে? বরেন্দ্র ভূমি কোথায়, কেউ বলতে পারবেন? কমেন্টে লিখেন তো, অথবা আনমিউট করে দেই সবাইকে। এভরিওয়ান, সবাইকে আনমিউট করা আছে, চাইলে আনমিউট করে কথাবার্তা স্যার বলতে রাজশাহী পারবেন। বলেন, বরেন্দ্র কোথায়? রাজশাহী স্যার, রাজশাহী অঞ্চল। শুধু রাজশাহী? রাজশাহী বগুড়া স্যার। হ্যাঁ, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, রংপুর, এই অঞ্চলগুলোকে বলা হয় বরেন্দ্র ভূমি। আর এই বরেন্দ্র ভূমিতে এই বনাঞ্চলটা আছে। স্যার নেটওয়ার্কের জন্য খুব সমস্যা যাচ্ছে স্যার, এরকম ইফেক্ট কোনোদিন আসেনি স্যার। মধুপুর ভাওয়ালের গড় অঞ্চলে অবস্থিত বাকি বনভূমিটা। মধুপুর টাঙ্গাইল, ময়মনসিংহ অঞ্চলে। আর ভাওয়ালের গড়টা কোথায়? ভাওয়ালের গড় আছে হলো গাজীপুর জেলায়। এই জেলাগুলোতে অবস্থিত আমাদের এই ক্রান্তীয় পাতাঝরা বৃক্ষের বনভূমি। দ্বিতীয় বনভূমি অঞ্চল হলো ক্রান্তীয় চিরহরিৎ ও পাতাঝরা। চিরহরিৎ ও পাতাঝরা বৃক্ষের বনভূমি। এই বনভূমিটার ক্ষেত্রে কি হয়, এখানে বৃষ্টিপাত কম হয়, বাট গাছগুলো সবসময় পাতা বিশিষ্টই থাকে। এটা হলো ক্রান্তীয় চিরহরিৎ, ক্রান্তীয় চিরহরিৎ ও পাতাঝরা এর, এটা মূলত ক্রান্তীয় চিরহরিৎ বৃক্ষ। এইটা আছে বাংলাদেশের যে পাহাড়ি অঞ্চলগুলো আছে, এইখানকার পাহাড়ি অঞ্চলের এগুলো। চিরহরিৎ নামটা দেখলেই বুঝবেন, চিরহরিৎ। হরিৎ শব্দের অর্থ হলো সবুজ। বুঝতে পারছেন এখন ক্লিয়ার? চির সবুজ বনভূমি। চির সবুজ মানে এখানকার বনভূমির পাতা ঝরে না কোনো সিজনেই। সব সিজনে এখানকার বনভূমিতে গাছগুলোতে পাতা থাকে। এটা আছে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবনের প্রায় সব অংশে এই ধরনের বনাঞ্চল আছে। তো এটা কোথায় আছে? বাংলাদেশের পার্বত্য পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এই বনভূমিটা অবস্থিত। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এই বনভূমি অবস্থিত। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এই বনভূমিটা অবস্থিত। ক্রান্তীয় চিরহরিৎ বৃক্ষের বনভূমি, অর্থাৎ যেই বনভূমির সবকিছু বা গাছপালাগুলো সবসময় চিরসবুজ থাকে, পাতা ঝরে না। আর পাহাড়ের অঞ্চলে, যেখানে অধিক বৃষ্টিপাত অঞ্চল, এইখানে এই বনভূমি আছে। এবং এটার অংশবিশেষ রয়েছে সিলেটে। এটার অংশবিশেষ রয়েছে সিলেটে। সিলেট ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এই বনভূমি অবস্থিত। এখানকার বৃক্ষের পাতা ঝরে না কোনো সিজনই, এখানকার পাতা ঝরে না। এইখানকার বনভূমির পরে আর একটা বনভূমি সম্পর্কে লিখবেন। এখানে পাতা ঝরে না, এটা ভুলে লিখছে, শুধু এই অংশটা লিখেন। আমি তালে তালে ভুলে লিখছি। এই যে ক্রান্তীয় চিরহরিৎ বৃক্ষের বনভূমি। আর সর্বশেষ হলো স্রোতস বনভূমি, বা আমাদের যেটা সুন্দরবন অঞ্চল আছে, এটাকে বলা হয়
কি বনভূমি বলে জানো এটাকে? ম্যানগ্রোভ ফরেস্ট বা স্রোতজ বনভূমি। স্রোতজ বনভূমি। এই বনভূমি অঞ্চলটা আছে বাংলাদেশের দক্ষিণ দিকে। এই বনভূমি অঞ্চল আছে বাংলাদেশের দক্ষিণ দিকে। হ্যাঁ, সুন্দরবন কয়টি জেলায় অবস্থিত? পরীক্ষা প্রশ্ন আসতে পারে, সুন্দরবন কয়টি জেলা ঘিরে অবস্থিত? কয় জেলা? 5। সুন্দরবন 5 জেলায় অবস্থিত। এবং এই বনের প্রধান বৃক্ষ সুন্দরী, দেওয়া, গরান। সুন্দরী, গেওয়া, গরান এগুলো হলো এই বনের প্রধান বৃক্ষ। সুন্দরী, গেওয়া, গরান এটা হলো এই বনের প্রধান বৃক্ষ। এবং এই বনটা হলো 5 জেলায়। এখন এই 5 জেলাগুলো কোন কোন জেলা? এই 5 জেলাগুলো কোন কোন জেলা সেটা একটু বলেন। এই জেলাগুলোর মধ্যে রয়েছে এই জেলাগুলোর মধ্যে কারা কারা আছে দেখেন। একটা হলো খুলনা, একটা হলো সাতক্ষীরা, একটা হলো বাগেরহাট। খুলনা, সাতক্ষীরা, আর একটা হলো বাগেরহাট। এই 3 জেলায় প্রধানত সুন্দরবন অবস্থিত। এছাড়াও সুন্দরবনের অংশবিশেষ আছে বাংলাদেশের পটুয়াখালী জেলা এবং বরগুনা জেলায়। এখানে কিন্তু অংশবিশেষ, মূলত প্রধান বনাঞ্চল এটার। এই স্রোতজ বনভূমির ইংরেজি নাম হলো টাইডাল বন। টাইডাল, টাইডাল মানে টাইড মানেই হলো স্রোত। টাইডাল বনাঞ্চল বা ম্যানগ্রোভ বনাঞ্চল। ম্যানগ্রোভ বলা হয় গাছের নামকে, গাছকে বলা হয় ম্যানগ্রোভ বৃক্ষ। আর এই ম্যানগ্রোভের কি হয়? ম্যানগ্রোভের সাবা খুব পটু। হ্যাঁ, এরকম করে এটা পড়া লাগে 5টা জেলার নামের জন্য। সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা 3টা জেলায় তো ইজি, একই বেল্টে একই কর্নারে। আর এই পাশে পটুয়াখালী, বরগুনা। ওকে, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, পটুয়াখালী, বরগুনা। এইখানে পটুয়াখালী, বরগুনা না, প্রধান অংশ রয়েছে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনায়। আর পটুয়াখালী, বরগুনা অঞ্চল হলো অংশবিশেষ রয়েছে। আর এই বনের প্রধান বৃক্ষ সুন্দরী, গেওয়া, গরান এইগুলো। বনের আয়তন কত? বনের আয়তন হলো মোট 10,000 বর্গ কিলোমিটার। আর বাংলাদেশে আছে কতটুকু? এর মধ্যে 6,017 বর্গ কিলোমিটার। 6,017 বর্গ কিলোমিটার, যেটা এই বনের মোট আয়তনের 62%। এই বনের মোট আয়তনের 62%। এই বনের মোট আয়তনের 62% অংশ বাংলাদেশে অবস্থিত। সেইটুকুই শুধু এখান থেকে এই বন সম্পর্কে জানবেন। আর এই বনের বিশেষত্ব কি? এই বনের এখানে হলো আপনার জোয়ার ভাটার সময় গাছগুলো ডুবে যায়, এবং ডুবে গেলে এই গাছগুলোর এই যে ধরেন গাছগুলো, হ্যাঁ, এই হলো গাছগুলো। এই গাছগুলোর বিশেষত্ব হলো যখন জোয়ার ভাটায় ডুবে যায়, এখানে এই যে পানি ওঠে, তখন যাতে গাছগুলো মরে না যায়, বড় বড় শ্বাসমূল থাকে। এই জন্য এটাকে বলা হয় শ্বাসমূলীয় বৃক্ষের বনাঞ্চল। শ্বাসমূল, এটার ইংরেজি হলো ম্যানগ্রোভ বনাঞ্চল। শ্বাসমূলীয় বৃক্ষ অর্থাৎ জোয়ারে ডুবে গেলেও, শিকড় সব ডুবে গেলেও একটা অংশ মাটির উপরেই জেগে থাকে সবসময় এই গাছের ক্ষেত্রে। ওকে, নেক্সট, এইটুকু হলো বাংলাদেশের বনাঞ্চল সম্পর্কে মূল কথাবার্তা। এটা ক্লিয়ার হলে সি লিখে দেন। এবং পরীক্ষায় প্রশ্ন আসে কিভাবে, কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত, কোন বনভূমি সুন্দরী বৃক্ষের জন্য বিখ্যাত, বা সুন্দরবনে কোন বৃক্ষ সবচেয়ে বেশি পাওয়া যায়, অথবা চট্টগ্রাম বনাঞ্চলে কোন বনভূমি সবচেয়ে বেশি পাওয়া যায়, এগুলো সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে।
ওকে, নেক্সট আসেন আর একটা জিনিস নিয়ে আমরা কথাবার্তা বলি, সেটা হলো বাংলাদেশের কৃষি সম্পদ। কৃষির সম্পদ সম্পর্কে অলরেডি আমরা কথা আগেই বলে ফেলেছিলাম। সো কৃষির সম্পদ নিয়ে কথা না বলে আমরা এই টপিক গুলোর মধ্যে যা যা আছে একটু দেখি। প্রকৃতির সম্পদ ও প্রধান চ্যালেঞ্জ, দুর্যোগ নিয়ে আমরা কথাবার্তা বলবো। তার আগে এখানে টপিক গুলোর মধ্যে একটা জিনিস দেখলাম, প্রণালী সম্পর্কে কথাবার্তা আছে, যেটা আমরা আগে বলতে পারি নাই। ওইটা কি বলবো নাকি আমরা পরিবেশের সম্পর্কে আরো কিছু কথাবার্তা বলবো? এখানে কৃষির সম্পদ আছে যে বাংলাদেশে হোয়াইট গোল্ড বলা হয় কাকে, ব্ল্যাক গোল্ড বলা হয় কাকে, এগুলোও একটু লিখে নেন। কৃষির সম্পদে এই জিনিসগুলো আপনারা আগে লেখেননি। কৃষির সম্পদ সম্পর্কে এগুলো আপনারা আগে লেখেননি। বাংলাদেশের কৃষিজ বাংলাদেশের হোয়াইট গোল্ড, ব্ল্যাক বেঙ্গল, ব্ল্যাক টাইগার, তিনটা জিনিসের নাম। এর মধ্যে হোয়াইট গোল্ড হলো বাগদা চিংড়ি, আর গলদা চিংড়ির নাম হলো ব্ল্যাক গোল্ড। গলদা চিংড়ি হলো ব্ল্যাক গোল্ড, ব্ল্যাক টাইগার বলে, আর হোয়াইট গোল্ড বলে ওইটাকে হোয়াইট গোল্ড। আরেকটা হলো ব্ল্যাক টাইগার, ব্ল্যাক টাইগার। এই দুইটা কোনটা কি নাম? হোয়াইট গোল্ড বলতে বোঝায় হলো বাগদা চিংড়ি, বাগদা চিংড়ি। আর গলদা চিংড়ি বলা হয়, গলদা চিংড়ি বলা হয় ব্ল্যাক টাইগার। ওকে, ব্ল্যাক টাইগার মানে হলো গলদা চিংড়ি। দুইটার নাম এলোমেলো না হয়, কারণ দেখেন টাইগার মানে বাঘ না, বয়াকার বাঘ হ বাঘ, ওই বাঘ এইখানে আছে, মানে যেটার নাম টাইগার ওটার নাম বাঘ না। বুঝতে পারছেন ঘটনা? তাহলে ইজিলি মনে থাকবে। হোয়াইট গোল্ড মানে বাগদা চিংড়ি, আর ব্ল্যাক টাইগার মানে গলদা চিংড়ি। ব্ল্যাক টাইগার মানে বাগদা চিংড়ি হওয়ার কথা ছিল, কিন্তু এটা বাগদা চিংড়ি না, এটা হলো গলদা চিংড়ি। এই দুইটা জিনিস লিখে রাখেন। আরেকটা রাখেন যে ব্ল্যাক বেঙ্গল বলা হয় কাকে, আর ব্ল্যাক গোল্ড বলা হয় কাকে। এর মধ্যে ব্ল্যাক গোল্ড বলা হয় কাকে, ব্ল্যাক গোল্ড এটা বলা হয় কাকে, ব্ল্যাক গোল্ড বলা হয় কাকে? ব্ল্যাক গোল্ড কে? ব্ল্যাক গোল্ড তেজস্ক্রিয় বালু, এটা কক্সবাজার চট্টগ্রাম এখানকার অঞ্চলে পাওয়া যায়, তেজস্ক্রিয় বালু। আর একটা হলো ব্ল্যাক গোল্ডের পরে আর একটা হলো ব্ল্যাক বেঙ্গল। এই ব্ল্যাক বেঙ্গল হলো একটা ছাগলের জাত, ব্ল্যাক বেঙ্গল এটা হলো একটা ছাগলের জাত, ছাগলের। একটা হলো হোয়াইট গোল্ড, একটা হলো ব্ল্যাক টাইগার, একটা হলো ব্ল্যাক গোল্ড, একটা হলো ব্ল্যাক বেঙ্গল। ওকে, এই কয়টাই একটু মনে রাখবেন, ব্যাস। এখান থেকে আর কিছুই না। আর ধান টান যা আছে এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছি আগেই। আর এখানে আর কিছুই নেই এরকম উল্লেখযোগ্য আলোচনা করার মতো। এরপর আমরা কিসের পরে যাব? এরপরে চলে যাব আমরা বাংলাদেশের খনিজ সম্পদে। কৃষির সম্পদে আর কিছুই নেই আলোচনা করার মতো, সব আমরা কৃষিতেই আলোচনা করেছি। খনিজ সম্পদ নিয়ে ইন ডিটেইলসে আলোচনা করার সুযোগ কম হয়েছে। খনিজ সম্পদের মধ্যে চলে যান, এখানে আসেন কয়লা সম্পর্কে বলেন। কয়লা। স্যার আজকে ক্লাস করে শান্তি পাচ্ছি না, আমি কি করতে পারি বলেন? শান্তি না পাইলে আমি কি করতে পারি? আমার করণীয় কি?
বলেন, যারা কথাবার্তা বলতেছেন ক্যামেরা চালু রেখে, শুধু মুখ নাড়ানোই দেখতেছি, কথা শুনতেছি না, কিছু বলেন। হ্যাঁ স্যার, কি কর পুরোনো পড়াতে চাইছেন, ওইটা পড়ারই ভালো হবে না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এটা শেষ দিকে আমরা বলবো, প্রণালী নিয়েও শেষ দিকে আলোচনা করব। আর কারো কোনো কথাবার্তা? নেক্সট আসেন, তাহলে কয়লা পাওয়া যায় কোথায় কোথায়, এইটা একটা লিখে নেন, বাংলাদেশের কোথায় কোথায় কয়লা পাওয়া যায়, এই একটা জিনিস। কি এস এম, কি বলতে চাচ্ছেন আপু, বলেন, কি বলতে চাচ্ছেন বলেন। বলেন কি বলতে চাচ্ছেন। স্যার আমাদের কি আর কোনো ক্লাস হবে না? এটাই কি লাস্ট ক্লাস? এই ব্যাপারে তো কর্তৃপক্ষ বলতে পারে, আমি জানি না সিস্টেমটা কি হবে আপনাদের ব্যাপারে। এরপরে অবশ্যই পরীক্ষা চলবে, শর্ট ক্লাস চলবে, এগুলো চলমান থাকবে, বাট রেগুলার কি এটাই শেষ ক্লাস? জি, রুটিনে তো এটাই শেষ ক্লাস দেওয়া আছে। আচ্ছা, এরপরে যখন আপনাদের ব্যাপারে আবার ডিসিশন নেওয়া হবে, সেটা জানিয়ে দেওয়া হবে কি সিস্টেম করবে তারা। ঠিক আছে, ধন্যবাদ। ওকে। আরে, নামাজের বিরতি নিচ্ছি, একটু পরে ওয়েট করেন। লেখেন কয়লার সম্পর্কে, কয়লা পাওয়া গেছে কোথায় কোথায়। এক নম্বরে হলো দিনাজপুর, দিনাজপুরের বড় পুকুরিয়া, দিনাজপুরের বড় পুকুরিয়া একটা অঞ্চল। আর হলো জয়পুরহাটের জামালগঞ্জ, জামালগঞ্জ। ওকে, দুইটা খুলনার কোটাবিল এবং বাঘিয়া, খুলনার কোলাবিল আর হলো বাঘিয়া অঞ্চল, জয়পুরহাটের জামালগঞ্জ। এরপর হলো দিনাজপুরের আরেকটা অঞ্চল আছে, দিঘিপাড়া, দিঘিপাড়া, দিনাজপুরের বড়পুকুরিয়া একটা, আর একটা হলো দিঘিপাড়া, এইটা। আর পাওয়া গেছে হলো রংপুরের খালাসপীর, রংপুরের খালাসপীর, রংপুরের খালাস
পিট। আর এখানে দিনাজপুর একটা অঞ্চল আছে যার নাম হলো ফুলবাড়ি। ফুলবাড়ি দিনাজপুরের ফুলবাড়ি। তো বড়পুকুরিয়া একটা, দিঘিপাড়া একটা, ফুলবাড়ি একটা। আর বাংলাদেশের সবচেয়ে বড় কয়লা খনি, বাংলাদেশের সর্ববৃহৎ কয়লা খনি কোনটি? উত্তর হলো বড়পুকুরিয়া। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হলো বাংলাদেশের সব কয়লা খনি। এবং প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয় কবে? এটা যদি বলে 1962 সালে জয়পুরহাটে প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয়। জয়পুরহাটের জামালগঞ্জ এইখানে হলো বাংলাদেশের সর্বপ্রথম কয়লা খনি আবিষ্কৃত হয় 1962 সালে এগুলোর মধ্যে। এবং বাংলাদেশে 3 শ্রেণীর কয়লা বেশি পাওয়া যায়। একটা হলো লিগনাইট, একটা হলো অ্যানথ্রাসাইট, আর একটা হলো বিটুমিনাস কয়লা। 3 শ্রেণীর কয়লা পাওয়া যায় বাংলাদেশে। একটা হলো লিগনাইট, একটা হলো অ্যানথ্রাসাইট, আর একটা হলো বিটুমিনাস। আর আরো একটা শ্রেণী আছে যেটার নাম হলো পিট কয়লা। এটা সর্বনিম্ন শ্রেণী। তো লিখবেন মোট 4 শ্রেণীর কয়লা পাওয়া যায় বাংলাদেশে। মোট হয় 4 শ্রেণীর, আর প্রধান শ্রেণী হলো 3টা। মোট 4 শ্রেণীর কয়লা পাওয়া যায়। কি কি কয়লা পাওয়া যায় হলো, নিচে যাবেন, নিয়ে আসেন, মনে করে ওটা না পাইলে এটা নিয়ে আসেন। ওই যেটা পান এটা ওইটা যেটাই আনেন নিয়ে আসেন, আর একবারে নিয়ে আসেন, আনার পর লেট হয়ে। ওকে, তো নামগুলো লেখেন। 1 নম্বরে অ্যানথ্রাসাইট, লিগনাইট, বিটুমিনাস, আর একটা হলো পিট কয়লা। অ্যানথ্রাসাইট, অ্যানথ্রাসাইট, বিটুমিনাস। অ্যানথ্রাসাইটের পর লেখেন হলো লিগনাইট, লিগনাইট, একটা হলো বিটুমিনাস, আর একটা হলো পিট কয়লা। অ্যানথ্রাসাইট, লিগনাইট, আর একটা হলো বিটুমিনাস, আর একটা হলো পিট কয়লা। এই 4 প্রকারের কয়লা পাওয়া যায়। এবং কয়লার মধ্যে সবচেয়ে নিম্নমানের কয়লা হলো এই পিট কয়লা। সবচেয়ে নিম্নমানের কয়লা হলো এই পিট কয়লা। আর উৎকৃষ্ট মানের কয়লা হলো লিগনাইট কয়লা। লিগনাইট হলো সবচেয়ে উন্নত মানের হলো অ্যানথ্রাসাইট। দ্বিতীয় সর্বোচ্চ হলো অ্যানথ্রাসাইট, সবচেয়ে উন্নত মানের কয়লা, সবচেয়ে উন্নত মানের কয়লা। আর সবচেয়ে নিম্নমানের কয়লা হলো এই পিট কয়লা। এই হলো কয়লা সংক্রান্ত বিষয়। আজান কি দিয়ে দিছে আপনাদের ওইদিকে? নামাজের বিরতি কি এখনই নিব না 10-এ নিব? এখনই নিব না 10-এ নিব? বিজ্ঞানের যেই লেকচার বাকি আছে, যেখানে যা বাকি আছে সব আপনাদেরকে দিবে, টেনশন নিয়েন না। এখন আচ্ছা, তাহলে 6টা 5 থেকে 6টা 20 পর্যন্ত 15 মিনিটের বিরতি, তারপরে আমরা ফিরি। এবং বিরতির পরে আমরা প্রণালী নিয়ে আলোচনা করব। বাংলাদেশের যে কি আছে এটাকে বলে হলো আপনার এই যে দুর্যোগ এবং দুর্যোগের ব্যবস্থাপনা, এগুলা নিয়ে আমরা আলোচনা করব নামাজের পরে এসে। আমরা ঠিক 6টা 20-এ আসি। ওকে, ঠিক 6টা 20-এ আবার ফিরতেছি। আছেন আপনারা? ইস, অন্য একটা কাজে আটকা পড়ে গেছি ফাঁকের মধ্যে। সরি সরি সরি, আপনারা মেলাক্ষণ বসে গেছেন, আন্তরিকভাবে দুঃখিত। নামাজের বিরতির মধ্যে আমরা গিয়ে এইটা কয়লা খাত সম্পর্কে আমরা লিখছিলাম। কয়লা খাতের পরে আর একটা খাত শুধু লিখবেন, এটা হলো বাংলাদেশের গ্যাসের খাত। বাংলাদেশের গ্যাসের খাত, গ্যাস একটা লিখছেন হলো কয়লা সম্পর্কে, এরপর লিখবেন আর একটা গ্যাস সম্পর্কে। তো গ্যাস সম্পর্কে লিখবেন বাংলাদেশে গ্যাস পাওয়া গেছে প্রথম কবে এবং কোথায় কোথায়। আর কয়লা সম্পর্কে একটা লিখে রাখেন যে বাংলাদেশে কয়লা ক্ষেত্র রয়েছে মোট 5টি। বাংলাদেশে এ যাবৎকালে আবিষ্কৃত কয়লা ক্ষেত্রের সংখ্যা মোট 5টি।
আবিষ্কৃত কয়লা ক্ষেত্র এ যাবৎকালে মোট 5টি। ওকে, নেক্সট আসেন, এরপরের কথা লিখেন যে বাংলাদেশের গ্যাস ক্ষেত্র, প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় কবে? প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় কবে? এইটা একেবারে স্পেসিফিক আসে। ওইটা যেরকম 1962 সালে প্রথম কয়লা ক্ষেত্র আবিষ্কৃত হয় জয়পুরহাটের জামালগঞ্জে, ঠিক তেমনই গ্যাসের ক্ষেত্রে লিখবেন যে বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় 1955 সালে সিলেটের হরিপুরে। হরিপুর, সিলেট, হরিপুর, সিলেট। এটা আবিষ্কৃত হয় 1955 সালে। হরিপুর, সিলেট, এটা আবিষ্কৃত হয় 1955 সালে। হরিপুর, সিলেটের গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় 1955 সালে। এবং এই গ্যাস ক্ষেত্রটা থেকে উত্তোলন শুরু হয় কত সালে? এই একটা প্রশ্ন আসবে। উত্তোলন শুরু হয় 1957 সালে। সিলেটের হরিপুর গ্যাস ক্ষেত্রের উত্তোলন শুরু হয় 1957 সালে। ওকে, জামালগঞ্জে 1962 সালে, তখন লিখে দিলাম না, জয়পুরহাটের জামালগঞ্জে বাংলাদেশের প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয়েছিল 1962 সালে। 1962 সালে। আর এখানে লিখবেন উত্তোলন শুরু হয় 1957 সালে। আর বাংলাদেশের আহ সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র, সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র কোনটি? এটা আসে, এটা হলো তিতাস গ্যাস ক্ষেত্র। সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র হলো তিতাস গ্যাস ক্ষেত্র। এটার অবস্থান হলো ব্রাহ্মণবাড়িয়ায়। ব্রাহ্মণবাড়িয়ায় এইখানে আছে হলো 26টা কূপ। তিতাস, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া, তিতাস, ব্রাহ্মণবাড়িয়া। ওকে, আর বাংলাদেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুতের দিক দিয়ে সবচেয়ে বড় হলো বিবিয়ানা, মানে সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয়েছে যে গ্যাস ক্ষেত্র থেকে, এটা হলো বিবিয়ানা। আয়তনে সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র। এটা হলো মজুদের দিক থেকে, একটা হলো মজুদের দিক থেকে, আর একটা হলো আয়তনের দিক থেকে। সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র হলো, আয়তনে সর্ববৃহৎ হলো বিবিয়ানা গ্যাস ক্ষেত্র। সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র হলো বিবিয়ানা গ্যাস ক্ষেত্র। আয়তনে সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র হলো বিবিয়ানা গ্যাস ক্ষেত্র। আয়তনে সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র বিবিয়ানা গ্যাস ক্ষেত্র। দেখছেন, বিবিয়ানা গ্যাস ক্ষেত্র। আর বিবিয়ানা গ্যাস ক্ষেত্রটা কোথায়? বিবিয়ানা হলো হবিগঞ্জের একটা গ্যাস ক্ষেত্র, সিলেটের হবিগঞ্জ। হবিগঞ্জ, সিলেট। বিবিয়ানা গ্যাস ক্ষেত্র হলো হবিগঞ্জ, সিলেট। সিলেট লেখা লাগবে না, হবিগঞ্জ তো কোথায় তো আপনারা চিনেনি। হবিগঞ্জের একটা গ্যাস ক্ষেত্র। আর বাংলাদেশের গ্যাস ক্ষেত্র সম্পর্কে আর যে প্রশ্ন আসতে পারে, মোট গ্যাস ক্ষেত্রের সংখ্যা কতটি? এটা তো ওই দিনও বলে দিছিলাম, আবারও বলে দিই। বাংলাদেশের মোট গ্যাস ক্ষেত্র হলো, মোট গ্যাস ক্ষেত্র হলো 29টি। এ যাবৎকালে আবিষ্কৃত মোট গ্যাস ক্ষেত্রের সংখ্যা 29টি। সর্বশেষ ইলিশা, ভোলা। সর্বশেষ হলো ভোলার ইলিশা গ্যাস ক্ষেত্র। ইলিশা, এটার অবস্থান হলো ভোলায়। ওকে, এই হলো বাংলাদেশের গ্যাস ক্ষেত্র সম্পর্কে মূল মূল যে প্রশ্নগুলো, যেগুলো পরীক্ষা আসার মতো, এই কয়টা বললাম। ওকে, এরপরে আর একটা জিনিস আসেন, গ্যাস ক্ষেত্রের সম্পর্কে একটা লাইন লিখে রাখবেন যে বাংলাদেশের গ্যাস ক্ষেত্রের সবচেয়ে বড় ব্যবহার রয়েছে কোন খাতে? এটা পরীক্ষার প্রশ্ন আসে। গ্যাস ক্ষেত্রের সবচেয়ে, বাংলাদেশের গ্যাসের সবচেয়ে বেশি ব্যবহার রয়েছে বিদ্যুৎ খাতে। বিদ্যুৎ খাতে লিখছেন, সবচেয়ে বেশি গ্যাস ব্যবহার করা হয় বিদ্যুৎ খাতে, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেই গ্যাসের চাহিদাটা সবচেয়ে বেশি।
এরপরে আসেন এই দুইটা খাতই একেবারে গুরুত্বপূর্ণ, আর কোনো খাত সম্পর্কে না পড়লেও চলবে। নেক্সট আসেন দুই খাতের পরে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে কথাবার্তা বলি। এটা গেল প্রকৃতি সম্পদ, চ্যালেঞ্জ, এগুলো সম্পর্কে আর কিছু লাগবে না। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগের ধরন। হ্যাঁ, এখান থেকে আসলে আপনাদের জন্য দুর্যোগ নিয়ে খুব বেশি কিছু আসার সম্ভাবনা নেই, কারণ হলো এইটা মূলত বিসিএস এর একটা টপিক। দুর্যোগ সম্পর্কে এখানে একটাও দরকার নেই। উষ্ণ প্রবাহ, বন ধ্বংসকরণ, মরুকরণ, এগুলো কোনোটাই আপনাদের দরকার নেই। হেরিকেন, সুনামি, আর টর্নেডো, ওকে, টর্নেডো, জলোচ্ছ্বাস, এল নিনো, লা নিনা, আর হলো দুর্যোগ ব্যবস্থাপনা চক্র, বন্যা, কালবৈশাখী, খরা, ঘূর্ণিঝড়, আবহাওয়া কেন্দ্র, এগুলো তো আমরা আগে পড়েছিলাম। বুঝছি, এগুলোতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছুই নাই, হুদাই এগুলো বসায় রাখছে। এখন আপনারা যদি কেউ জোর করে পড়তে চান, দুই তিনটা দুর্যোগ সম্পর্কে পড়বেন। 1 নম্বর দুর্যোগটা হলো সুনামি। জাপান সাগরে ভয়াবহ সুনামি হয়েছিল 2004 সালে। সুনামির বানান আসে টি সুনামি, এবং এই সুনামিটা হলো সমুদ্র তলদেশের ভূমির আকস্মিক উত্থান। সমুদ্র তলদেশের ভূমির আকস্মিক উত্থানকে বলা হয় সুনামি। ইংরেজি বানানটা এরকম, সুনামি। ওকে, আর একটা সম্পর্কে এই 45তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল, সেটা হলো সিডর সম্পর্কে প্রশ্ন এসেছিল। সিডর হয় কত সালে? হ্যাঁ, সিডর হয় হলো সিডর সিডর কি একটা ভয়াবহ ঘূর্ণিঝড়, যেটা হয়েছিল 2007 সালে, এবং সিডরটা হয়েছিল 2007 সালের নভেম্বর মাসের কত তারিখে? এই তারিখটা এসেছিল 17 তারিখ নাকি 15 তারিখ? কে বলতে পারবেন? 15ই নভেম্বর 2017 নাকি 15ই নভেম্বর নাকি 17ই নভেম্বর? এটা কে বলতে পারবেন বলেন? এটা 45তম বিসিএস এ আসা একটা পেইড কোশ্চেন। সিডর হয়েছিল কত তারিখ? 15ই নভেম্বর 2017। থ্যাংক ইউ। উত্তর একজনই পারছেন নাকি? না, অনেকেই উত্তর করেছেন। বাংলাদেশের রুটির ঝুড়ি ঠাকুরগাঁও, নওগাঁ না, নওগাঁ না, ঠাকুরগাঁও, নওগাঁ ভুলে হতে পারে। ওকে, নেক্সট আসেন। 15ই নভেম্বর 2017 সিডর নামে ভয়াবহ ঘূর্ণিঝড় সংঘটিত হয়। ঘূর্ণিঝড় এছাড়াও আইলা, মহাসেন, অনেকগুলো ঘূর্ণিঝড় হয়, বাট এগুলো সব আমাদের দরকার নেই। আর এখানে দুইটা জিনিস লিখবেন। ভারত মহাসাগরীয় অঞ্চলে নিম্নচাপকে বলা হয় কি? ভারত মহাসাগরীয় অঞ্চলে নিম্নচাপকে বলা হয় কি? বলা হয় ভারত মহাসাগরীয় অঞ্চলে এটাকে বলা হয় ঘূর্ণিঝড়। এই অঞ্চলে বলা হয় ঘূর্ণিঝড় বা সাইক্লোন। ইংরেজি নাম ঘোড়ার ডিম, সাইক্লোন। সাইক্লোন বা ঘূর্ণিঝড় বলা হয় আমাদের এই অঞ্চলে। আমেরিকা অঞ্চলে এটাকে বলা হয় আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এটার নাম হলো হেরিকেন।
ওই অঞ্চলে এই ঘূর্ণিঝড়টার নামই হলো হেরিকেন। আর জাপানে এই ঘূর্ণিঝড়ের নাম কি, এটা পরীক্ষা আসে। জাপানি অঞ্চলে এটার নামকরণ করা হয়, জাপানে এটার নামকরণ করা হয় টাইফুন। টাইফুন, জাপানে এটার নামকরণ করা হয় টাইফুন। ওকে। তো ভারত মহাসাগরীয় অঞ্চলে নিম্নচাপকে বলা হয় ঘূর্ণিঝড় বা সাইক্লোন, আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বলা হয় হেরিকেন, আর জাপানে এই ঘূর্ণিঝড়টার নামকরণ করা হয় টাইফুন। আর আবহাওয়া বিষয়ে গবেষণা করে এরকম একটা প্রতিষ্ঠানের নামই লিখবেন, সেটা হলো আইপিসিসি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এরপরে আমরা চলে যাব সোজা প্রণালী, তার কিচ্ছু পড়ার দরকার নেই। আইপিসিসি এই প্রতিষ্ঠানটা জাতিসংঘের অধীনে আবহাওয়া বিষয়ে গবেষণা করে থাকে। ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, ইন্টার ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, ইন্টার গভর্নমেন্টাল অন ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। ওকে। ক্লিয়ার হলে সি লিখে দেন, তাহলে আমরা প্রণালী সম্পর্কে বলে সামনে চলে যাচ্ছি। প্রণালী সম্পর্কে আর পরিবেশ মানে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে এই চক্রটা দেখেন, দুর্যোগ ব্যবস্থাপনা চক্র যেটা আছে এইটা পরীক্ষায় আসে। এই চক্রটা নতুন, এই চক্রটা সম্পর্কে একটু দেখে রাখবেন। আবহাওয়া সংকেত তো জানেন, সমুদ্র বন্দরের হুঁশিয়ারি সংকেত 11, নদী বন্দরে 4টা, আর পুনর্বিন্যাসকৃত আবহাওয়া সংকেত হলো 8টা। আর কিছুই পড়তে হবে না। এরপরে আসেন এই যে এই চক্রটা, শুধু এই চক্রটায় সবচেয়ে ব্যয়বহুল স্তর কোনটি, এইটা পরীক্ষায় এসেছিল। সবচেয়ে ব্যয়বহুল এই চক্রটা একটু ছবি তুলে নিন, এটা আপনারা ক্লাস শেষ হলে লিখে নিন, কারণ আমি এটার পিছনে সময় দিতে গেলে পারবো না। এই চক্রটা গুরুত্বপূর্ণ, দুর্যোগ ব্যবস্থাপনা চক্র নামে পরিচিত এই চক্রটা। এই দুর্যোগ ব্যবস্থাপনার জন্য কি করতে হয়, যখন দুর্যোগ হয় আগে থেকে একটা প্রস্তুতি নিয়ে রাখতে হয়। আর যদি তারপরে দুর্যোগ তো আর থামবে না, দুর্যোগের আগে চিরা মুড়ি এগুলো নিয়ে গিয়ে কোথায় উঠতে হয়, ওই জায়গায় উঠতে হয় সাইক্লোন সেন্টারে। তো এর পরেও যদি দুর্যোগ হয়, দুর্যোগের পরে কি করতে হয়, সারাদান করতে হয় যে ওরা আছে কিনা খোঁজ খবর নিতে হয়। নেয়ার পরে এনাদের পুনরুদ্ধার কার্যক্রম শুরু করতে হয় যারা যেখানে আছে। এই পুনরুদ্ধার কার্যক্রমের পরে আবার রাস্তাঘাট যা ভাঙবে এগুলো মেরামত করা বা উন্নয়ন কার্যক্রম শুরু করতে হয়। আর এরপরে প্রতিরোধ ব্যবস্থার আওতায় ধরেন ডিফরেস্টেশন বা যখন গাছপালা কেটে ফেলা হয় বেশি বেশি, তখন এইসব ঘূর্ণিঝড় সৃষ্টি হয় বা এই সৃষ্টি হয়। তো এইগুলো থামানোর জন্য নিতে হয় প্রতিরোধ ব্যবস্থা আগে থেকেই, যাতে ঘূর্ণিঝড় সৃষ্টি না হতে পারে মহাসাগরীয় অঞ্চলে। সেই জন্য ক্লাইমেট চেঞ্জকে প্রশমন করতে গাছপালা বাড়াতে হবে, নদী নালা বাড়াতে হবে, বৃষ্টিপাত যাতে বেশি হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। এটা হলো প্রতিরোধ পর্ব। আরেকটা হলো প্রশমন পর্ব, যদি দুর্যোগ হয়েই যায় তখন সেক্ষেত্রে দুর্যোগ যাতে কম আসে বা আঘাতটা বা প্রভাবটা কম পড়ে, এটার জন্য প্রশমন পর্ব নেওয়া হয়। আর ফাইনালি যদি তারপরেও দুর্যোগ চলেই আসে, প্রশমনের পরে তো আসবেই আসবে, যদি আসে তাহলে পূর্ব প্রস্তুতি নিয়ে থাকতে হবে। এইভাবেই চক্রটা ঘুরতে থাকে, এটাকে বলা হয় দুর্যোগ ব্যবস্থাপনা চক্র। এটার ছবি তুলে রাখেন, স্ক্রিনশট। আমি এটা নিয়ে কথা বলবো না, আমি কথা বলবো প্রণালী নিয়ে। স্ক্রিনশট। আপুর কি মন খারাপ, রুমা আপুর মন খারাপ? আচ্ছা, মন খারাপ না থাকলে ওকে। আর বাদ বাকি কারো মন খারাপ আছে? আপনার মন খারাপ? আচ্ছা, মন খারাপ না থাকলেই ভালো।
তো আসেন, এইখানে গুরুত্বপূর্ণ আর টপিকের মধ্যে আছে আপনার প্রণালীগুলো সম্পর্কে, দ্বীপ, চর, হাওর বাওর, এইগুলো সম্পর্কে, এগুলো সব আপনারা পড়ে ফেলছেন, শুধু প্রণালীগুলো আমি একটু বলে দিচ্ছি। আর বাদ বাকি সবকিছু সম্পর্কে আপনাদের আইডিয়া আছে, আগে পড়ে ফেলছেন এগুলো। এইখানে আরেকটা কথা বলি, বাংলাদেশকে ভূমিকম্পের তীব্রতা বা ভূমিকম্পের সম্ভাব্যতা অনুযায়ী 3টা ভাগে ভাগ করা হয়েছে। ভূমিকম্প প্রবল অঞ্চল 1, অঞ্চল 2, অঞ্চল 3। ভূমিকম্পের সবচেয়ে তীব্রতা উত্তর অঞ্চলে, উত্তর পশ্চিমাঞ্চল, আর সবচেয়ে কম হলো দক্ষিণ অঞ্চল বা দক্ষিণ পূর্বাঞ্চল, আর মধ্যম ধরনের ভূমিকম্পের তীব্রতা আছে মধ্য অঞ্চলে। এগুলো জাস্ট আসবে না আপনাদের, এগুলো বিসিএস এর জন্য। আপনাদের জন্য প্রণালী কয়টা বলে দিচ্ছি। প্রণালী শুরু করেন। ওকে, 10 মিনিটের মধ্যে সব কয়টা প্রণালী আমরা আলোচনা করব। তো প্রণালী সম্পর্কে বলতে গেলে প্রথমে মানচিত্রটা আঁকায় নিতে পারলে ভালো হয়, তাহলে প্রণালীগুলো বুঝতে সুবিধা হয়। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রণালীগুলোর অধিকাংশই আছে এই জায়গাটায়। এটা হলো কোনটা? এটা হলো আমাদের ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশ, ইউরোপের শেষ ভাগে এইখানে আছে হলো ব্রিটেন। ওকে, ফ্রান্সের শেষ মাথায়। প্রত্যেকটার মধ্যে আমরা একটা একটা করে আলোচনা করব। ওকে, নেক্সট আসেন, এটার নাম হলো আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ। আর এইখানে কানেকশন আছে মিশরের শেষ মাথা। আমার মতো করে আঁকার চেষ্টা করেন, দেখে দেখে আমার মতো করে আঁকার চেষ্টা করেন। একেবারে আমারটার সাথে মিলে যাওয়া লাগবে এমন কোনো কথা নাই, শুধু কাছাকাছি গেলেও হবে। এটা লম্বা আর একটু বড় হবে, একেবারেই হালকার উপরে এঁকে ফেলছি। এই যে এই পর্যন্ত আসে। এইবার ঠিক আছে। ওকে, ওকে, একটা একটা করে আমি ধরে ধরে কিন্তু প্রণালীগুলো নিয়ে আলোচনা করতেছি। দেখেন, শুধু দেখবেন আর লিখবেন। প্রথম কথাটা লিখেন। আরেকটু অংশ এখানে দাঁড়ান, এই একটা অংশ আর এইখানে একটা অংশ আছে। কি বর্ণীয় দ্বীপ। নেক্সট আসেন পরের অংশ। পরের অংশ ওকে, এই বেকার একটু আগে। এইটা আঁকতে গিয়ে মনে পড়ছে যে আপনাদের খাতা তো আর আমার মতো করে আপনারা চেঞ্জ করতে পারবেন না, যে টান দিয়ে একদিক থেকে আরেক দিকে নিয়ে আসলেন, নিয়ে এসে নেক্সট আবার আমার মতো করে টান দিয়ে আঁকলেন। এখন কি করতেছেন আপনারা, এটা মনে পড়ে আমার হাসি পাচ্ছিল, বুঝছেন? এটা মনে পড়ে আমার হাসি পাচ্ছিল যে এখন আপনারা কি করতেছেন। তো আসেন কয়েকটা প্রণালী বলি। সাগরের নাম লিখবো আর প্রণালীর নাম লিখবো। হ্যাঁ, প্রথমটা হলো এইখানে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর। আটলান্টিকের সাথে যুক্ত হয়েছে এই ভূমধ্য সাগর। ভূমধ্য সাগর, এই ভূমধ্য সাগর কিসের মাধ্যমে যুক্ত হয়েছে? এইখানে থাকা প্রণালী, প্রণালী নাম্বার 1। এইখানে আমি 1 লিখছি, আপনি 1 নাম্বার দিয়ে খাতায় লিখবেন হলো জিব্রাল্টার প্রণালী। 1 দিয়ে লিখবেন হলো জিব্রাল্টার প্রণালী। ভূমধ্য সাগর দিয়ে আমরা কিন্তু কই রওনা দিছি কোথা থেকে? আটলান্টিক মহাসাগর থেকে এই রওনা দিলাম, এই ভূমধ্য সাগরে এসে পড়লাম। তাহলে যুক্ত করছে কাকে? ভূমধ্য সাগর এবং আটলান্টিককে। বিভক্ত করছে কাকে? ইউরোপ এবং আফ্রিকাকে। মধ্যে দিয়ে পানি বয়ে গেছে। আর প্রণালী কাকে বলে? সরু জলপথ, যা 2টা সাগর বা মহাসাগরকে যুক্ত করে এমন একটা সরু জলপথ
যা দুইটা সাগর বা মহাসাগরকে যুক্ত করে এবং দুইটা ভূখণ্ড বা দুইটা দেশ বা দুইটা মহাদেশকে বিভক্ত করে। তো ইউরোপ মহাদেশকে বিভক্ত করছে আফ্রিকা মহাদেশকে। কখনো কখনো এখানে দেশের নাম আসে, তখন আসবে স্পেন এইদিকে, আর এইদিকে আসবে মরক্কো। এই দুইটা দেশকে পৃথক করেছে আমাদের এই জিব্রাল্টার প্রণালী। নাম্বার 1, 1 নম্বর প্রণালীর নাম হলো কে? জিব্রাল্টার। অন্য জায়গায় লিখে রাখেন, এই যে 1 লিখে লেখেন জিব্রাল্টার। জিব্রাল্টার। গুরুত্বপূর্ণ 10টা প্রণালী নিয়ে আলোচনা করব। 2, এইখানে ভূমধ্য সাগরের মধ্য থেকে আপনি যদি এই নিচে নামতে যান, তাহলে এইখানে যে জায়গাটা পড়লো এই জায়গাটার নাম হলো সুয়েজ খাল। এটা মিশরে অবস্থিত। সুয়েজ খাল। পরীক্ষা আসে সুয়েজ খাল যুক্ত করেছে কোন দুই সাগরকে? সুয়েজ খাল যুক্ত করেছে ভূমধ্য সাগর এবং এইখানে আছে হলো লোহিত সাগর। লোহিত সাগর, আমি শুধু লোহিত লিখলাম, লোহিত সাগর। সুয়েজ খাল যুক্ত করেছে লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে। সুয়েজ খাল অবস্থিত হলো মিশরে। এখন এই লোহিত সাগর দিয়ে যখন আপনি আবার বেরোচ্ছেন এইদিকে নিচে, আমি এটাকে আরো একটু ক্লিয়ার করে রাখি যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের। এই যখন লোহিত সাগর দিয়ে আপনি বেরিয়ে আসবেন নিচে, আবার একটা ন্যারো প্যাসেজ বা সরু জলাধার একটা পাওয়া যায়। এই জলাধারটার নাম হলো, এইখানে অবস্থিত 2 নম্বর প্রণালী। এইখানে অবস্থিত 1 নম্বর প্রণালী, নাম জিব্রাল্টার। 2 নম্বর প্রণালীর নাম হলো বাব এল মানদেব। বাব মানে হলো দরজা, আর বাবেল মানদেব মানে হলো মৃত্যুর দরজা। এই মৃত্যুর দরজা দিয়ে বের হয়ে নিচে আসলে আসবে আপনার এডেন সাগর। এডেন সাগর। ইয়েমেনের প্রধান সমুদ্র বন্দর হলো এডেন বন্দর। ওই এডেনের পারে আছে এডেন সাগর। তাহলে আমার বাবেল মানদেব প্রণালী কাকে যুক্ত করছে? লোহিত সাগর এবং এডেন সাগরকে। আবার একটু সামনে এগিয়ে আসলে এইখানে আবারও একটা ন্যারো প্যাসেজ পাওয়া যায়, যেই প্যাসেজটা যুক্ত করেছে 2টা সাগরকে। প্রথম সাগরের নাম হলো পারস্য উপসাগর। এটা এই পাশে ইরান আছে, ইরানের এক সময় নাম ছিল, এই পাশের দেশটা হলো ইরান। হ্যাঁ, এই ইরানের এক সময় নাম ছিল পারস্য। ইরানের পাশের সাগর বিধায় এটার নাম পারস্য উপসাগর। এই পারস্য উপসাগরে যাওয়ার জন্য এখানে যেই সাগরটা অতিক্রম করতে হয় তার নাম হলো ওমান সাগর। তো মাঝখানের যে প্রণালীটা পড়বে 4 নম্বরে, ওর নাম কি হবে? 4 নম্বর প্রণালীটার নাম হবে, 4 হবে না 3? 3 নম্বর প্রণালীটার নাম হবে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী, এটার নাম হবে হরমুজ প্রণালী। আর এইখানে যে খালটা দেখাইলাম আমরা, এই খালটা নিয়ে একটু পরে কথা বলছি। খালটা নিয়ে এইখানে লিখে রাখেন যে খালটা হলো সুয়েজ খাল। সুয়েজ খাল যুক্ত করছে কাকে? লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে। বিভক্ত করছে কাকে? আফ্রিকা এবং এশিয়া মহাদেশকে। সুয়েজ খাল কাকে বিভক্ত করছে? আফ্রিকা এবং এশিয়াকে বিভক্ত করছে, এইখানে ডিভাইড করে দিছে। এইখান দিয়ে এই 2 মহাদেশটা 2 দিকে ভাগ হয়ে গেছে। এইখান দিয়েও 2 মহাদেশ 2 দিকে ভাগ হয়েছে। কার মাধ্যমে? এটা হলো বাবেল মানদেব প্রণালীর মাধ্যমে। এটা দিয়েও ভাগ হয়েছে। এটা দিয়ে ভাগ হয়েছে কে? এটা দিয়েও বলা হয় এশিয়া এবং আফ্রিকা পৃথক হয়েছে, বাট আসলে না। আসলে হলো এইখানে আছে ইরান, এইখানে আছে আরব উপদ্বীপ। এই জায়গাটাকে বলা হয় আরব উপদ্বীপ। উপদ্বীপ কাকে বলা হয়? যার 3 দিকেই সাগর এবং একদিকে স্থলভাগের সাথে যোগাযোগ রয়েছে, ওই জায়গাটা হলো আরব উপদ্বীপ। তো পেলাম কি কি দেখেন, প্রথমটা জিব্রাল্টার প্রণালী, পরেরটা সুয়েজ খাল, পরেরটা বাবেল মানদেব প্রণালী, পরেরটা কি? পরেরটা হরমুজ প্রণালী, আর এটা হলো সুয়েজ খাল। এইখান থেকে এইখানে নিচে আসলে একটা সাগর পাওয়া যাবে যার নাম হলো আরব সাগর। নিচে আসলে একটা সাগর পাওয়া যাবে যার নাম হলো আরব সাগর। আর আরব সাগরের এই পারে আছে, এইটা ধরেন আমাদের বাংলাদেশ। এইখানে এই বাংলাদেশের নিচে শুরু হয়েছে না বঙ্গোপসাগর? বঙ্গোপসাগর।
সাগর, এটা অনেক দূর পর্যন্ত আসছে। আর নিচে এইখানে আছে ভারত মহাসাগর, ভারত মহাসাগর। এইখানে দেখেন দেশ হলো, একটা দেশের নাম শ্রীলঙ্কা, এটা এই যে কালো দেশটা গোল্লা দিলাম, এটার নাম শ্রীলঙ্কা। তো আরব সাগর থেকে, আর এইটা হলো ভারতের শেষ মাথা, এই শেষ মাথাটা হলো কোন দেশের? ভারতের শেষ মাথা আসছে ভারতের তামিলনাড়ুর। তো আরব সাগর হয়ে একটা প্যাসেজ আছে যেটা সোজা গিয়ে পড়ছে বঙ্গোপসাগরে। এই যে এই প্যাসেজটা যেই জায়গা দিয়ে গেছে ওই জায়গাটার নাম হলো পক প্রণালী। এটা হলো প্রণালী নাম্বার 5, 5-এ পক প্রণালী, পক প্রণালী, প্রণালী নাম্বার 5, এটা প্রণালী নাম্বার 5, এটার নাম হলো পক প্রণালী। যুক্ত করছে আরব সাগর এবং বঙ্গোপসাগর। যদি না থাকে তাহলে ভারত মহাসাগরে লিখতে পারেন, এদিক থেকে এইদিকে এসে ভারত মহাসাগরকে যুক্ত করে ফেলছে, যেটা আসে সেটা লিখুন। বিভক্ত করছে কাকে? উপরে ভারতকে এবং শ্রীলঙ্কাকে, এই দুই ভূখণ্ডকে আলাদা করে ফেলছে। আর একটা লিখবেন হলো, সেটা হলো আমাদের এইখানে একটা প্রণালী আছে যেটার নাম হলো মালাক্কা প্রণালী। এই বঙ্গোপসাগরকে যুক্ত করেছে, এইখানে একটা সাগর আছে যার নাম জাভা সাগর। ইন্দোনেশিয়ার দেশ আছে জাভা, এটা হলো আমাদের মালাক্কা প্রণালী। এইটাই 4, সরি এটাই 4, এটাই 4, এটা 5 না, এটাই 4। এটার নাম কি? এটার নাম হলো এইটা হলো পক প্রণালী, আর এইটার নাম হলো 5, এইটা হলো মালাক্কা প্রণালী। মালাক্কা, মালাক্কা প্রণালী যুক্ত করছে কাকে? বঙ্গোপসাগর এবং জাভা সাগরকে। আর একটা প্রণালী আছে এই জায়গা দিয়ে যুক্ত হয়েছে, এইটার নাম হলো সুন্দা প্রণালী। এইটাও জাভা সাগরকে যুক্ত করছে ভারত মহাসাগরের সাথে। জাভা সাগর এবং ভারত মহাসাগরকে যুক্ত করছে সুন্দা প্রণালী। আর এই দিক থেকে বঙ্গোপসাগর এবং জাভা সাগরকে যুক্ত করছে মালাক্কা প্রণালী। দুইটা প্রণালী, একটা মালাক্কা, একটা হলো জাভা সাগর। মালাক্কা প্রণালী একটা, আর একটা হলো জাভা সাগর। আর খালের কথা বলছিলাম, এখানে সুয়েজ খাল যুক্ত করছে লোহিত সাগর এবং ভূমধ্য সাগর। যারা পারবেন না তারা স্ক্রিনশট দিয়ে রাখেন, পরে আবার দেখবেন। হ্যাঁ, আর এইখানে যদি আরেকটার কথা বলি, সেটার নাম হলো এইখানে বেরিং প্রণালী। বেরিং প্রণালী, এই বেরিং প্রণালীটা মূলত একটা ঝামেলার প্রণালী, কারণ বেরিং প্রণালীটা কি করছে? উপরে হলো উত্তর মহাসাগর বা আর্কটিক সাগর, আর নিচে আছে বেরিং সাগর। বেরিং সাগর, তাহলে আর্কটিক সাগর এবং বেরিং সাগর, দুই সাগরকে যুক্ত করছে, দুই সাগরকে যুক্ত করছে বেরিং প্রণালী। আর বিভক্ত করে দিছে কাকে? মহাদেশ দেখলে দেখবেন এইটা হলো উত্তর আমেরিকা মহাদেশ, আর এইটাকে দেখবেন ইউরোপ মহাদেশের মাথা, বাট বই পুস্তকে লেখে এশিয়া মহাদেশ। কেননা রাশিয়া, রাশিয়াকে ভৌগোলিকভাবে এশিয়ার মধ্যে গণনা করা হয়। এই জন্য বলা হয় যে বেরিং প্রণালী বিভক্ত করেছে এশিয়া এবং উত্তর আমেরিকাকে, যুক্ত করেছে উত্তর মহাসাগর এবং বেরিং সাগরকে। আর যদি বেরিং সাগর না থাকে তাহলে হবে এইটার নাম প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর, তাহলে বেরিং প্রণালী প্রশান্ত মহাসাগর এবং উত্তর মহাসাগরকে যুক্ত করেছে। আর যদি নাম থাকে তাহলে হবে কি? তাহলে হবে বেরিং সাগর এবং উত্তর মহাসাগরকে যুক্ত করছে। ওকে, এরপরে আর প্রণালী আছে কোথায়? আর একটা খাল আছে, সেই খালটা লিখলে মোটামুটি শেষ।
আরেকটা খাল আছে, সেই খালটা লিখলেই শেষ। ওকে, তো আরেকটা খাল হলো এইখান থেকে, পৃথিবীর এই মাথা থেকে এই মাথায় যোগ করার জন্য, এটা হলো এই পাশে আছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর, এই আটলান্টিককে প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করার জন্য খনন করা হয়েছিল একটা খাল, যার নাম হলো পানামা খাল, কারণ পানামা নামে দেশের উপরে এই খালটা খনন করা হয়েছে। সো এই পানামা খাল কাকে কাকে যুক্ত করছে? আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে। বিভক্ত করছে কাকে? উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশকে। উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা মহাদেশকে বিভক্ত করছে। আর যুক্ত করছে কাকে? যুক্ত করছে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে। যুক্ত করছে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে। তাহলে কয়টা হলো দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরপরে হলো ছয়টা, সাতটা, এরপরে হলো আটটা, এরপরে হলো নয়টা। ওকে, আর 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 আরটা আছে ফ্লোরিডা প্রণালী, সেটার দরকার নেই। ইংলিশ চ্যানেল আছে একটা, সেটারও দরকার নেই। এই কয়টাই শুধু পড়েন। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, না হলে আমরা এইখানেই বিদায় নিব। যারা ভালো করে লিখতে পারেননি তারা স্ক্রিনশট দিয়ে দেন। যারা ভালো করে লিখতে পারেননি তারা স্ক্রিনশট দিয়ে নেন। আর শেষে কে যেন কথা বলতে চাচ্ছিলেন, 1 মিনিট, শেষে কে যেন কথা বলতে চাচ্ছিলেন, বলেন যারা কথা বলতে চাচ্ছেন। স্যার ওই দার্ডেনিস প্রণালী আর বসফরাস প্রণালী এই দুটো। ওহো, ভালো কথা, বড় দুইটা প্রণালী আলোচনা করা হয় নাই। তো এই দুইটা প্রণালী আছে কোথায়? এই দুইটা প্রণালী আছে মূলত এই জায়গাটায়। হ্যাঁ, এটা একটা ন্যারো জায়গা, এইটা আঁকাইতে হলে আর একটা আলাদা করে পৃষ্ঠা নিতে হবে দারদানেলিস আর বসফরাসের জন্য। ধরেন এইটা হলো মূলত এইটা হলো এশিয়ার শেষ মাথা, এটাও তুরস্ক, আর এটা হলো ইউরোপের শেষ মাথা। হ্যাঁ, এইখানে ইউরোপ শুরু হয়ে গেছে। ইউরোপ, এশিয়া এবং ইউরোপ, দুই পাশের শেষ মাথা। একটা শহর যার নাম হলো ইস্তাম্বুল। এই ইস্তাম্বুল শহরটা পড়ছে হলো দুই মহাদেশের মধ্যে। এই ভাগটা হলো তুরস্কের এশিয়ান অঞ্চল, এই ভাগটা হলো তুরস্কের ইউরোপিয়ান অঞ্চল। এইদিকে তুরস্কের বাকি অঞ্চল শুরু হয়েছে, আর এইদিকে আমাদের এশিয়া মহাদেশ শেষ হয়ে গেছে। তো এই জায়গাটার মাঝখানে আছে দুইটা গুরুত্বপূর্ণ প্রণালী। এই জায়গাটার মাঝখানে আছে দুইটা গুরুত্বপূর্ণ প্রণালী। এই প্রণালীগুলো, প্রথমটার নাম হলো, এইখানে থাকা একটা প্রণালী নাম্বার 1, এর নাম হলো বসফরাস প্রণালী। নাম্বার 2, এইখানে থাকা একটা প্রণালী, এর নাম হলো দারদানেলিস প্রণালী। দারদানেলিস প্রণালী। এখন এদেরকে যুক্ত করছে কে কে? কাকে যুক্ত করছে? সে মধ্যে একটা সাগর যার নাম হলো মর্মর সাগর, উপরে একটা সাগর যার নাম হলো কৃষ্ণ সাগর। তো মর্মর ও কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে বসফরাস প্রণালী। আর যদি বলে মর্মরের সাথে নিচে কোন সাগর যুক্ত আছে? ইজিয়ান সাগর। পরীক্ষায় প্রশ্ন করে যে মর্মর সাগর ও ইজিয়ান সাগরকে যুক্ত করে কোন প্রণালী? এটা হলো দারদানেলিস প্রণালী। লিখবেন এইভাবে যে একটা কালো মেয়ে ফর্সা হওয়ার ক্রিম, যাতে ফসফরাস দেওয়া থাকে, এই ক্রিম মাখানোর পরে মরে মরে অবস্থা। তখন সে বুদ্ধি নেয় কার কাছে? মুরব্বীদের কাছ থেকে। তার দাদার কাছ থেকে বুদ্ধি নিয়ে মুখে মাটি মাখাইলো। এখন তার একটু ইজি অবস্থা। এখন তার একটু ইজি অবস্থা। কৃষ্ণ মানে হলো কালো, পড়ছেন না? কৃষ্ণ শব্দের অর্থ কালো, পড়ছেন? কৃষ্ণ মানে কালো। তো কৃষ্ণ সাগর উপরে, মধ্যে মর্মর সাগর, মরে মরে অবস্থা, কুবুদ্ধি নিয়ে, এরপরে শেষে এসে ইজি অবস্থা হয়েছে। কখন? যখন সে দাদার বুদ্ধি নিছে, দারদানেলিস, আর উপরেটা হলো বসফরাস। তাহলে কৃষ্ণ সাগর, মর্মর সাগর, ইজিয়ান সাগর, দারদানেলিস প্রণালী, বসফরাস প্রণালী। আর জায়গাটা হলো কোনটা? তুরস্কই। তুরস্কের একটা শহরই যার নাম ইস্তাম্বুল, এটা বিভক্ত হয়ে গেছে এই সাগরগুলো এবং প্রণালীগুলোর মাধ্যমে। এই ছিল মোটামুটি গুরুত্বপূর্ণ সব প্রণালী এবং কথাবার্তা। আজকের মতো এখানেই বিদায় নিব। আসসালামু সবাই আলাইকুম ভালো স্যার। থাকবেন। বলেন।
স্যার একটা কথা বলবো, আমি না চিত্র আঁকতে পারি না, কিভাবে আয়ত্ত করতে পারবো এগুলা? দেখে দেখে আঁকলে ভালো হবে। মানচিত্র? সবচেয়ে ভালো হয় একটা মানচিত্র কিনে নিলে, ছবি তুলে রাখেন, স্ক্রিনশট দিয়ে পরে একটু দেখে নেবেন। আপনি জাস্ট চিত্র তো আঁকতে বলবে না পরীক্ষায়, আপনি জানলেই হলো, মনে রাখতে পারলেই হলো যেভাবে আঁকেন। সে যদি আপনি এইভাবে এঁকেও মনে রাখতে পারেন, এইভাবে এঁকেও মনে রাখতে পারেন, দুইটা ত্রিভুজ আঁকবেন, এই পাশে একটা ত্রিভুজ আঁকবেন, এই একটা ত্রিভুজ আঁকবেন, চিত্র হয়ে গেছে না? এখন এইটার নাম দিবেন হলো বসফরাস, এইটার নাম দিবেন দারদানেলিস, মধ্যে লিখবেন হলো কোন সাগর? মর্মর সাগর। নিচে লিখবেন মর্মসাগর। সাগর, উপরে লিখবেন কোন সাগর? কৃষ্ণ কৃষ্ণ সাগর। সাগর। হয়ে গেছে প্রণালী আঁকা। এখন এটার জন্য এইভাবেই আঁকা লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, আপনি বুঝলে হলো এবং পরীক্ষা হলে গিয়ে অ্যান্সার ঠিকঠাক দিতে পারলেই হলো। শুভকামনা থাকলো আপনাদের প্রতি, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাসে। সেই পর্যন্ত অনেক অনেক শুভকামনা। হ্যাঁ, আল্লাহ হাফেজ।